আপনাকে কে বাঁচাবে? আপনাদের দুইজনের কিন্তু সারা প্রফেসর ইউনূস তো ভদ্র মানুষ, উনি তো এই কথা কইতেন না, উনি ইংরেজিতে কইতেন আর কি। যদি বাঁচতে চান, যা বলতেছি সেটা করেন। আপনি তো আপনার 14 গোষ্ঠী সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না। তারপরে কিছুক্ষণ ওনাদের সময় দিতাম হজম করার জন্য। তারপর ওরা কি করতো জানেন? ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া স্লোগান দিত, ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এবার রোস্ট করে কঠিন সতর্ক বার্তা দিয়ে ধুয়ে দিলেন ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন পিনাকি ভট্টাচার্য, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। এনএসআই টপ লিডারশিপ সেনাবাহিনীর। আর ওয়াকার সাহেব, আপনি কি কইছিলেন? আপনি 5 আগস্ট 2024 তারিখে জাতিকে ধোকা দিচ্ছেন এই বইলা যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে, বিচার হবে। করছেন? করেন নাই। আজ এরপরে দিলাম আর একটা পৃষ্ঠা, 70 পৃষ্ঠা, 340 নাম্বার প্যারা। এখানে কইছে কেমন করে বিচার করতে হবে। জুলাই গণহত্যার এবং প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার হইতে হবে। যেখানে ভিকটিম বেসামরিক ব্যক্তি, সেই বিচার হতে হবে বেসামরিক আদালতে। যদিও অপরাধী বা অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য হন বা সামরিক আইনের আওতায় থাকেন। বুঝিছেন? এইটা বেসামরিক আদালতে বিচার হবে। আপনি কোর্ট মার্শাল করবেন, ওই রাস্তা বন্ধ করে দিচ্ছে জাতিসংঘ। আপনি তো চাইতেছেন কোর্ট মার্শাল করে ওদেরকে ছাড়া দিয়ে দিবেন। কিভাবে জানেন? কারণ এই যে গুম টুম খুন এগুলোর কোর্ট মার্শাল কত, এই কোর্ট মার্শালের শাস্তি নাই এটা। এরপরে দিতাম 74 পৃষ্ঠার 341 নাম্বার প্যারা। যে সকল ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অভিযোগে সম্পৃক্ত থাকবেন, তাদের বিচার প্রক্রিয়া শুরু বা চলমান অসম্পূর্ণ যাই থাকুক না কেন, তাদের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে। করেছেন? কাউরে করেন নাই। এরপরে পৃষ্ঠা 78 377 নাম্বার প্যারা। জাতিসংঘের সুপারিশ করে যে প্রত্যেকটা হত্যা, প্রত্যেকটা ঘটনার ফার্দার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়ার যাতে জবাবদিহিতা কার্যকর থাকে এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয়। হ্যাঁ, তারপরে কইতাম দেখা গেছে পুলিশের কাছে অনেক অস্ত্র আছে যা আইন অনুযায়ী পুলিশের কাছে থাকতে পারে না। সকল আধা সামরিক বাহিনীর হাতিয়ার প্রাধিকার এটা নির্ধারিত হয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটা জাতীয় কমিটির মাধ্যমে। হাজার হাজার সেমি অটোমেটিক অস্ত্র এখন পুলিশ প্রাধিকার ভেঙ্গা ব্যবহার করতেছে। এই দায়িত্ব মহাবেলা কার? আহত শহীদদের শরীরে 66% সেনা গ্রেডের অস্ত্রের গুলি পাওয়া গেছে। এটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে। এটা দেখা কোনো বিজ্ঞজন বলছে যে এটা সেনা গ্রেডের, মানে যে সেনাবাহিনীর তা তো না, পুলিশও ইউজ করে, র্যাবে ইউজ করে। হ্যাঁ, তা তো করেই, লেফট রাইট কম করে, তাও হাঁটুত বুদ্ধি নামিছে। সেনা গ্রেডের অস্ত্র সেনাবাহিনীর বাইরে ব্যবহার হবে কি হবে না, এটা কে ঠিক করে? এটা ঠিক করে অস্ত্র প্রাধিকার নীতিমালা। এই অস্ত্র প্রাধিকার মানে কি? মানে কোন ধরনের অস্ত্র কে ব্যবহার করবে সেই নীতিমালা। এটা ভেটিং করে কে? এটা ঠিক করে দেয় কে? সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ। পুলিশের হাতে সেনা গ্রেডের অস্ত্র দেওয়ার দায় সেনাবাহিনীর। 2014 সালে এই অস্ত্র প্রাধিকার নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় এবং এইটা ভেটিং করে দেয় সেনাবাহিনী, অনুমোদন করে। পুলিশকে সামরিকায়ন করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে, সেনাবাহিনীর মুখোমুখি রাখার জন্য, সেনাবাহিনীর মনোবল নিচু রাখার জন্য। এবং তাই হয়েছে তো। মেজর সিনহার হত্যাকাণ্ড হয়েছে না? ওরা কেয়ার করে নাই সাবেক সেনা অফিসারকে খুন করতে। পুলিশের কাছ থেকে বর্তমান সরকার বিধি বহির্ভূত সকল অস্ত্র প্রত্যাহার করতে হবে, এটা জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি। যাই হোক, এই পর্যন্ত পইরা আমি হইলে বলতাম এখন আপনাকে কে বাঁচাবে? আপনাদের দুইজনেরই কিন্তু সারা। প্রফেসর ইউনূস তো ভদ্র মানুষ, উনি তো এই কথা কইতেন না, উনি ইংরেজিতে কইতেন আর কি। যদি বাঁচতে চান, যা বলতেছি সেটা করেন। আপনি তো আপনার 14 গোষ্ঠী সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না। তারপরে কিছুক্ষণ ওনাদের সময় দিতাম হজম করার জন্য। তারপর ওরা কি করতো জানেন? ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া স্লোগান দিত, ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ক্ষমতা না রাজপথ, রাজপথ রাজপথ, বুঝছাও
ক্যাঙ্কা কইরা জাউরাগের লাইনে আনা লাগে, সব কয়টার নিদান আছে। এইবার আমি নিদান দিলাম, এইবার লাইনে আনেন প্রফেসর ইউনূস। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা চালাতে গিয়ে শিবিরের বিরুদ্ধে যেটা বলে বিএনপি, সেটা তো প্রপাগান্ডা, মিথ্যা। কিন্তু ওই কাজটা বাস্তবেই বিএনপি করে। তাহলে বিএনপির নতুন পরিচয় কি হওয়া উচিত? আপনার মন্তব্য করে জানাবেন দর্শক। একটা খবর, ছাত্রদল নেতার রক কাটায় বিএনপি নেতা বহিষ্কার। এটা নতুন না। এই যে রক কাটা, বিএনপি দুই গ্রুপের দ্বন্দ্বে, এটা আমরা বেশ কয়েকটা কেস আমরা 5 আগস্টের পর দেখেছি। চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে শুরু করে আরো নানান জায়গায়, এবং নিজের রক নিজে কাটার চেষ্টাও করেছে শিবিরকে ফাঁসানোর জন্য। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি। এর মানে রুহুল কবির রিজভী বা আরো অনেকে শিবিরকে রক কাটা বলেছেন, জীবনে বলেননি, কিন্তু এই 5 আগস্টের পর বলেছেন। কারণ ভারতের সাথে যে কঠিন চুক্তি হয়েছে, এত কঠিন ভারতের সাথে চুক্তি বিএনপির সাথে অতীতে কখনো হয়নি। তবে এই ভারতের ন্যারেটিভ তো বলতেই হবে। শিবির কোথাও রক কেটেছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি, কোনো প্রমাণ নেই, কোনো ঘটনা সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না যে অমুক জায়গায় শিবির অমুকের রক কেটেছে, প্রমাণিত হয়েছে বা মামলা হয়েছে বা গ্রেপ্তার হয়েছে। কোনো ঘটনা নেই, এগুলো সব প্রপাগান্ডা, এটা রেটরিকের মতো। কিন্তু বিএনপি যে রক কাটে এখন, এটা একেবারেই প্রমাণিত। তাহলে রক কাটা কারা, শিবির না বিএনপি? আসলে বিএনপির কাছে নারী, নিজেদের দলের নারী, অন্য দলের নারী, মুসল্লি, আলেম, বক্তা কেউ নিরাপদ না। নিজ দলের, দেখেন, ছাত্রদল নেতার রক কাটে বিএনপি, এবং এটা বিএনপি মেনে নিয়ে বহিষ্কার করেছে। এ ধরনের ঘটনা নিত্যনৈমিত্তিক ভাবে ঘটছে। রক কাটা বিএনপি বললে কি ভুল হবে? বিএনপি সব উইং, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, মৎস্যজীবী দল, সবাই কম বেশি এখন রক কাটা প্র্যাকটিস করে। এটাই আল্লাহর খেলা, যে অন্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে গেলে সেটা নিজের উপরই পড়ে, নিজেকেই সেই পরিচয় ধারণ করতে হয়। ছাত্রদল নেতাকে কুপিয়ে তার হাত ও পায়ের রক কেটে দেওয়ার অভিযোগে বরিশাল দক্ষিণ জেলার নিয়ামতি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজীকে বহিষ্কার করা হয়েছে। রক কাটা বিএনপি, জামাত শিবিরে দেখাতে পারবেন এরকম একটা ঘটনা যে এরকম তারা ঘটিয়েছে, তারপরে সংগঠন বহিষ্কার করেছে? এরকম কোনো ঘটনাই নেই। এটা পুরোটাই গুজব, আন্দাজে বলে। সোমবার 9 মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় তথ্য জানানো হয়। এটা বিএনপির জন্য একটা দুঃখ, বিএনপির জন্য একটা লজ্জা যে বিএনপির বহিষ্কারে রক কাটা শব্দটা উল্লেখ করতে হয়, অথচ তারা এই রুহুল কবির রিজভী শিবিরকে বলে রক কাটা। মিনিমাম লজ্জা শরম থাকলে শিবিরকে রক কাটা বলা উচিত না, কারণ নিজেরা স্বীকার করছে, রিজভী নিজে উচ্চারণ করছে রক কাটা শব্দটা। এতে বলা হয়, বরিশাল দক্ষিণ জেলার নিয়ামতি ইউনিয়নের বাকেরগঞ্জ শাহিন ফরাজীর বিরুদ্ধে মোহাম্মদ আসাদুল্লাহ নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে তার হাত ও পায়ের রক কেটে দেওয়ার মতো সহিংস ঘটনার সঙ্গে যুক্ত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। এর মানে বিএনপি এটা স্বীকার করছে যে এই অভিযোগের বিষয়টা, যে না, অভিযোগটা আমরা গ্রহণ করলাম, আর প্রাথমিক সত্যতা না পেলে তো আর বহিষ্কার করে না, কারণ দর্শানোর নোটিশও নয়, একেবারে বহিষ্কারই করেছে। সুতরাং দলের গঠনতন্ত্রের বিধান মোতাবেক শাহিন ফরাজীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। মানে বিএনপির কাছে এটা শতভাগ প্রমাণিত হয়েছে বলেই বহিষ্কার করেছে। দর্শক, পাবনার সুজানগরে জামাত নেতাদের উপর হামলা করেছিল বিএনপির পান্ডারা। আমি এরকম কোনো তথ্য পাইনি যে তাদের বহিষ্কার করেছে, কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল 24 ঘন্টা পরে। কি হয়েছে? করেনি। এটা ইচ্ছা করে বিএনপি বহিষ্কার করবে না, কারণ তাহলে জামাতের কাছে একটা বার্তা যায় যে জামাতের সাথে বেয়াদবি করলে বিএনপি বহিষ্কার হয়, অতএব বিএনপি এটা বহিষ্কার করবে না। তো
তবে হ্যাঁ, তাদেরকে পুলিশ ধরুক, তাতে আপত্তি নেই, কিন্তু বিএনপি জামাতের সাথে বেয়াদবি করলেই বিএনপি বহিষ্কার করে, এই মেসেজটা বিএনপি দিবে না। কিন্তু নিজেরা রক কাটলে তখন বহিষ্কার করবে। যেমন এই রক কাটা ঘটনা যদি কোনো শিবিরের ছেলে রক কাটতো, গলাও কাটতো, তাহলে কিন্তু এর সরাসরি বহিষ্কার করতো না, তাহলে হয়তো কারণ দর্শন নোটিশ দিত। তার নিজেদের মধ্যে ঘটেছে বলে এটা নিয়ে কঠোর হচ্ছে। উল্লেখ্য, শনিবার 8 মার্চ রাত 9টার দিকে উপজেলা নিয়ামতি বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে রক কেটে দেওয়ার এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আসাদুল্লাহ নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। এ ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠা বিএনপি নেতারা হলেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজি। জানা গেছে, পূর্ব বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে স্থানীয় নিয়ামতি বাজার এলাকায় প্রতিপক্ষ বিএনপি নেতা সালাম মৃধা ও শাহিন ফরাজের নেতৃত্বে একদল যুবক প্রকাশ্যে গুপিয়ে আসাদুল্লাহকে ফেলে রেখে যায়। খবর পেয়ে বাকেরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে তাকে উদ্ধার করে হাসপাতাল পাঠায়। স্থানীয় সূত্র জানায়, নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজির সঙ্গে ছাত্রদল নেতা আসাদুল্লাহ দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষের মামলায় ছাত্রদল নেতা আসাদুল্লাহ ইতিপূর্বে কারাভোগ করেছেন। গত বছরে 5 আগস্ট সরকার পরিবর্তনের পর স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ আরো প্রকট আকার ধারণ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 10টার দিকে আসাদুল্লাহ বাজারে অবস্থান করেছিল। এমন সময় নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজের নেতৃত্বে একদল যুবক এসে কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে লোপাতাড়ি কোপায়। আত্মরক্ষা করতে গেলে তাকে রাস্তার উপর ফেলেও কোপানো হয়। এক পর্যায়ে তিনি লুটিয়ে পড়েন, হামলাকারীরা চলে যায়। এই পুরো ঘটনাটি বাজারে উপস্থিত অসংখ্য মানুষ প্রত্যক্ষ করলো, ভয়ে তাকে উদ্ধার করতে কেউ সামনে আসেনি। দেখেন, এটা যদি গোপনে বাজারে না হয়ে কোনো ঝোপঝাড়ে হতো, মাস্ক পরে করতো, তাহলে নিশ্চিত এই রুহুল কবির রিজভীর এই প্রচারণা চালাতো এটা শিবির করেছে। কিন্তু যেহেতু প্রকাশ্যে দিবালোকে হয়েছে, এখন তার এটা বলা যায় না। আহত ছাত্রদল নেতা স্বজন জানা সন্ত্রাসীদের লোপাতাড়ি করে আসাদুল্লাহ হাত এবং পায়ের রক কেটে গেছে। এরা উদ্দেশ্যমূলকভাবে রক কেটেছে, হয়তো যে শিবিরের উপর চালিয়ে দেওয়া যায় কিনা এরকম একটা পরিকল্পনা থেকে থাকতে পারত, কিন্তু প্রকাশ্যে হওয়ার কারণে বা তাদের পূর্ব বিরোধ থাকার কারণে বা ওই এলাকায় যেমন শিবির অত প্রভাব নেই, এরকম হওয়ার কারণে এটা সম্ভব হয়নি। এটা আল্লাহর শাস্তি যে শিবিরের বিরুদ্ধে যে মিথ্যা তহমত রিজভীরা দেন, সেই সত্য অভিযোগ এখন নিজ দলের বিরুদ্ধে নিজেকে লিখতে হয়। এটাই আল্লাহর শাস্তি। একটি দুর্বোধ্য গালিতে পরিণত হয়েছে। এই শব্দটি একটি অভিশপ্ত শব্দ। অভিশপ্ত শব্দের ব্যবহার বা অভিশপ্ত যে বিষয় বা বস্তু, সেগুলো নিয়ে কথা বলা, কাজকর্ম করা খুব সতর্ক না হলে বা ওই ব্যাপারে যদি আপনার যাকে বলা হয় পূর্ব প্রস্তুতি না থাকে, জ্ঞান গরিমা না থাকে, তাহলে কখনো কখনো অভিশাপের যে বিষয়বস্তু সেগুলো উল্টো অভিশাপ হয়ে আপনার জীবনকে তছনছ করে দেয়। যেমন ধরুন, আমরা অনেক ভৌতিক বিষয় জানি, পৃথিবীতে রয়েছে এগুলো। এখনো আপনার যদি গভীর রজনীতে কবরস্থানে একা যান, আপনার ভয় লাগবে। শ্মশান ঘাটে আপনি যত শক্তিশালী হন না কেন, অমাবস্যা রাতে একা যদি যেতে বলা হয়, আপনি সাহস পাবেন না। এরকম অতি অলৌকিক কিছু বিষয় রয়েছে। এখনও সেই মিশরের যে পিরামিডের অনেকগুলো চেম্বার রয়েছে, কিংবা মিশরের যেটা কিংস ভ্যালি রয়েছে লুকজরে, একটা হলো কায়রোতে 3টি পিরামিড রয়েছে, আর একটি হলো তাদের যে আদি রাজধানী ফেরাউনদের, সেটা হলো লুকজর। তো সেখানে অনেকগুলো চেম্বার রয়েছে। সেই চেম্বারে মানুষ এখনো ভয়ে ঢুকে না। এর কারণ হলো অতীতে যারাই এই চেষ্টা করেছেন, কেউ গবেষক, কেউ ডাক্তার, কেউ বীর, তারা সবাই অপঘাতে মৃত্যুর মুখোমুখি হয়েছেন, অভিশপ্ত হয়েছেন। এবং এই জন্য কিছু কিছু জায়গা এই পৃথিবীতে এখনও
রহস্যের সৃষ্টি করে চলেছে। আপনি যদি বারমুদা ট্রায়াঙ্গল, এটির নাম অবশ্যই শুনেছেন। সেই জায়গা, এই বিজ্ঞানের যুগেও কোনো জাহাজ সেই জায়গা দিয়ে অতিক্রম করতে পারে না, অমনি পিছনে টেনে নিয়ে যায়। তারপর আপনি যদি সৌদি আরবের ওয়াদিয়া জিন একটি এলাকা রয়েছে মদিনার কাছাকাছি, তো সেখানে আপনি যদি যান, জিনের পাহাড়, গাড়ির স্টার্ট বন্ধ করে দিবেন এবং সেই গাড়ি স্টার্ট বন্ধ করার পরও 100 কিলোমিটার বেগে গাড়ি চলতে থাকে। আমি নিজে সেটা দেখে আসছি। ইটস এ মিরাকেল অফ ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার এবং তার সৃষ্টি জগতের এবং তার সৃষ্টির একটা অলৌকিক ঘটনা। তো এরকম আমাদের দেশের যে রাজাকার শব্দটি, এই শব্দটি অভিশপ্ত। এটি যাদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যারা এই রাজাকার ছিলেন, আখেরাতে তাদের কি হবে জানি না, কিন্তু এই দুনিয়াতে তারা ভীষণ রকম অভিশপ্ত হয়েছেন। অনেকে ফাঁসিতে চড়েছেন, অনেকে গণপিটুনিতে মারা গিয়েছেন, অনেকে সামাজিকভাবে নিগ্রহের শিকার হয়েছেন, এবং এই সমাজ কোনো রাজাকার বা তার বংশধর আত্মীয় স্বজনদেরকে এখনো ঠিকমতো গ্রহণ করেননি। তো এটা হলো রাজাকারের ডাইরেক্ট, যাকে বলা হয় অভিশাপ। আর রাজাকারের ইনডাইরেক্ট অভিশাপ হলো আপনি যখন কোনো নিরীহ মানুষকে, ভদ্রলোককে, সম্মানিত মানুষকে রাজাকার বলে গালি দিবেন, তাহলে আপনি অভিশাপের শিকার হবেন। এবং এই গালিটি ক্ষেত্র বিশেষে একটি মাহাত্ম্য অর্জন করে ফেলবে সাময়িক সময়ের জন্য, যেটি আমরা এই জুলাই আগস্ট বিপ্লবের সময় দেখেছি। জুলাই আগস্ট বিপ্লবের যারা অগ্রনায়ক ছিলেন তাদেরকে পাইকারিভাবে শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি, রাজাকারের বাচ্চা বলে তিনি গালিগালাজ করেছেন। এবং এই প্রসঙ্গটি যারা উঠিয়েছিলেন সেদিন সংবাদ সম্মেলনে, আমি প্রভাস আমিনের কথাই বলছি। ব্যক্তিগতভাবে প্রভাস আমিন চমৎকার একজন মানুষ, সাংবাদিক হিসেবে বন্ধুবৎসল, অন্য মানুষকে সম্মান দিয়ে কথা বলেন, এবং তার কর্মজীবনে তার ছোট্ট একটি পরিবার, তার স্ত্রী, তার সন্তানদেরকে নিয়ে তিনি যথেষ্ট সুখে শান্তিতে ছিলেন। তিনি এটিএন বাংলায় কাজ করতেন, সরকার সমর্থক ছিলেন, কিন্তু কট্টরপন্থী ছিলেন না। এবং ব্যক্তিগত জীবনে অন্য যে সকল দুর্নীতিবাজ সাংবাদিক রয়েছেন তাদের মতো তিনি একেবারেই নন। কিন্তু এই মানুষটি একটি মাত্র প্রশ্ন, এই রাজাকারের নাতিপুতি বা রাজাকার সংক্রান্ত এরকম একটা প্রশ্ন, এই একটা প্রশ্নের কারণে দেখা গেল পুরো রাজাকারের যে অভিশাপটি এটি বিমরাং হয়ে তার উপর ফিরে আসলো। এখন তিনি পলাতক, চাকরি হারিয়েছেন, কোথায় আছেন, কি অবস্থায় আছেন আমরা জানি না। অথচ যারা প্রভাস আমিনকে চিনেন তারা তাকে 100-তে 99 নম্বর দিবেন ভালো মানুষ হিসেবে। আমি এটা হলফ করে বলতে পারি। তো এভাবে বুমেরাং হয়ে যায়। শেখ হাসিনা সবসময় রাজাকার আলবদর আর শামসদের গালিগালাজ করেছেন। রাজাকারদের বিরুদ্ধে তিনি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন এবং অনেক যুদ্ধাপরাধের দায়ে যারা অভিযুক্ত তাদেরকে বিচারের মুখোমুখি তিনি করিয়েছেন, এবং এই কাজের জন্য তিনি সফলতা দাবি করতে পারেন এবং লোকজন তাকে এই কাজের জন্য স্বাধীনতার পক্ষের শক্তি যথেষ্ট ধন্যবাদ দেয়। কিন্তু এই বিষয়টিকে নিয়ে তিনি তার যে অহম বা অহমিকা, এটি তিনি চাপিয়ে রাখতে পারেননি। দ্বিতীয়ত, তিনি এটাকে একটা মার্কেটিং পলিসি করার চেষ্টা করেছিলেন, মুক্তিযুদ্ধকে তার পক্ষের শক্তি আর রাজাকার আল বদরকে বা আর শামসকে তার মার্কেটিং একটা পলিসি হিসেবে তিনি ব্যবহার করার চেষ্টা করেছেন। ফলে কথায় কথায় যাকে তাকে রাজাকার, যাকে তাকে রাজাকারের বাচ্চা, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এ সকল কথা বলতে বলতে এমন একটা সময় এসে তিনি রাজাকারের নাতিপুতি বা বাচ্চা কাচ্চা বলে মুখ ভেঙচি কেটে যে বকা দিলেন,
ওটা গজব আকারে তার জীবনে কি পরিণতি নিয়ে আসলো, তার সারা জীবনের অর্জন শেষ করে দিল। এবং তিনি এখন যদি জীবিত থাকেন, আল্লাহ ভালো জানেন, তারপরে তিনি যে অবস্থায় থাকেন না কেন, তিনি প্রতিদিন যে কষ্ট পাচ্ছেন জীবিত অবস্থায়, এই কষ্টের চাইতে মৃত মানুষের জীবন অনেক অনেক সুখের। তার তুলনায় তার বাবার মৃত্যু ছিল অনেক অনেক সম্মানের। তিনি দেখছেন যে তার সারা জীবনের সঙ্গী, তার ছায়া শক্তি, তার রাজনৈতিক সহকর্মী আমির হোসেন আমু, বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, প্রায় 85-86 বছর তার বয়স, আরও বেশি 90 বছর হতে পারেন, তোফায়েল সাহেবদের চেয়েও সিনিয়র। তো সেই মানুষটি হাঁটতে পারেন না, তাকে পিঠমুড়া করে বেঁধে পিছনে হ্যান্ডকাপ পরিয়ে তাকে জেলের থেকে আনা হচ্ছে, আদালতের কাঠগড়ায় দাঁড়ানো হচ্ছে। এই দৃশ্য শেখ হাসিনাকে দেখতে হচ্ছে। এবং এই যে আমির হোসেন আমুদের মতো রাজনীতির কিংবদন্তির মানুষ, তাদের যে এই দুরবস্থা, এটি কিভাবে তিনি মূল্যায়ন করবেন? আজ যদি মতিয়া চৌধুরী জীবিত থাকতেন, তার অবস্থাও একই অবস্থা হতো। তার অত্যন্ত প্রিয়জন, যাদেরকে তিনি ভালোবাসতেন, যদিও এই মানুষদের সম্পর্কে রেকর্ড ভালো না, আনিসুল হক, সালমান এফ রহমান, ডক্টর দীপু মনি, তারপরে তাদের সম্পর্কেও যে দৃশ্য আমরা দেখছি, এই দৃশ্য শেখ হাসিনার জন্য প্রতিটা মুহূর্তে জীবন্ত, মানে অগ্নিদগ্ধ হওয়ার মতো অবস্থা। এবং এই রাজাকার শব্দটিকে, অভিশপ্ত এই শব্দটিকে তারা মন্দ কাজে ব্যবহার করার কারণে শেখ হাসিনা আজকে এই দৃশ্যগুলো তাকে দেখতে হচ্ছে। তো এই যে রাজাকার, সেই রাজাকার শব্দটি দেখা গেল বিপ্লবের সময় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলেছে কে, স্বৈরাচার স্বৈরাচার। এবং এটা দেখা গেল যে কোনোভাবে একটা পজিটিভ ধারায় ফিরে আসলো এই রাজাকার শব্দটি। কিন্তু গত 7 মাসে আমাদের দেশে যে সকল কর্মকাণ্ড ঘটছে, সেটা ধর্মীয় সেক্টর বলেন, মাজার ভাঙা বলেন, মাদ্রাসা দখল বলেন, তারপর নিজেদের মধ্যে অন্তর্ঘাত বলেন, রাজনীতির যে ভণ্ডামি বলেন, মুক্তিযুদ্ধের যে বিপক্ষ শক্তিগুলো ছিল, জামাত ইসলামী থেকে শুরু করে অন্য যে সকল দল, তারা মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল নতুন ইতিহাস রচনা করছেন, কিংবা ওই মুক্তিযুদ্ধকালীন সময় তারা যে সকল কর্মকাণ্ড করেছেন, সে সকল কর্মকাণ্ড নিয়ে তারা যে ধরনের সাফাই গাওয়ার চেষ্টা করেছেন, ফলে আবার সেই রাজাকার সগৌরবে ফিরে এসেছে। সগৌরবে ফিরে এসেছে মানে আগে তাদের যে কুকর্মের গৌরবময় ঐতিহ্য ছিল, সেটি এখন আবার সেই গালি হয়ে ফিরে এসেছে। ফলে শেখ হাসিনা যে সময় গালি দিয়ে বিপদে পড়েছিলেন, এখন বাংলার আনাচে কানাচে তারা সবাই বলা বলি করছে যে যদি 2025 সন না আসতো, 2024 সন না আসতো, তাহলে 1971 সনের সেই 26শে মার্চ থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত রাজাকার আলবদর আর শামস আমাদের এই বাংলায় কি করেছে, সেই জিনিসগুলো আমরা কোনো অবস্থাতেই টের পেতাম না, দেখতে পেতাম না। এখন আমরা জীবন্ত রাজাকারকে দেখতে পাচ্ছি, আলবদরকে দেখতে পাচ্ছি, আর শামসকে দেখতে পাচ্ছি। এবং এটা রূপক অর্থে, এবং এটা যেহেতু আগেকার যে রাজাকার আলবদর আর শামস, তারা তো জীবিত নাই, কেউ মারা গিয়েছেন। 2-1 জন যদি বেঁচে থাকেন, একেবারে যাকে বলা হয় বয়োবৃদ্ধ, অনুল্লেখ্য, ওইরকম কেউ নেই। কারা আছেন? তাদের সন্তান সন্ততি, নাতি পুতি, অথবা তাদের যে আদর্শ, সেই রাজাকারদের যে আদর্শ, সেই আদর্শ যারা ধারণ করেন, সে সকল ব্রেন চাইল্ড বলা হয় এদেরকে, তারা এই সমাজে এখন দাপিয়ে বেড়াচ্ছেন। তো এদেরকে দেখার ফলে এবং এদের কর্মকাণ্ডের ফলে কি হচ্ছে, রাজাকারের সেই যে প্রাচীন যে দুর্নাম এবং বদনাম, এটা আরও বড় আকার ধারণ করেছে। ঠিক এই সময়টিতেই দেখা গেল রাজাকারের বাচ্চা বলে আরও একজন ব্যক্তি একটা গালি দিয়েছেন, এবং অহরহ তিনি এই গালিগুলো দিচ্ছেন।
এবং তিনি ধরে নিয়েছেন যে তিনি মরে যাবেন, তাকে মেরে ফেলা হবে, কিন্তু তিনি কোনো অবস্থাতেই এই গালিগালাজ বন্ধ করবেন না। তিনি হলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম যুবরত্ন। মুক্তিযুদ্ধকালীন সময় যাদেরকে বলা হতো পঞ্চরত্নের অন্যতম রত্ন, যিনি স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং মুক্তিযুদ্ধ করেছেন, জীবনের বহু সুযোগ পেয়েছেন, মন্ত্রী হওয়ার প্রলোভন পেয়েছেন বহুবার, বহুজনের কাছ থেকে পদ পদবি পাওয়ার সুযোগ পেয়েছেন, জীবনে অনেক অর্থবিষ্ট আয় রোজগার করার তার সুযোগ ছিল, কিন্তু এই জিনিসগুলো তিনি করেননি। ঘুষ খাননি, দুর্নীতি করেননি, মাথা বিক্রি করেননি, তেলবাজি করেননি, দালালি করেননি। যতটুকু ন্যায়ের পথে থেকে রাজনীতির জন্য যতটুকু প্রয়োজন সেই জিনিসগুলো তিনি করেছেন। সময়ের প্রয়োজনে দল পরিবর্তন করেছেন, আওয়ামী লীগ থেকে গিয়ে বাকশালে এসেছেন, বাকশাল থেকে গিয়ে আবার আওয়ামী লীগে এসেছেন। রাজ্জাক ভাই যখন আলাদা হয়ে গেল বাকশাল, তিনি সেখানে এসেছিলেন। আবার রাজ্জাক ভাই যখন আওয়ামী লীগের সঙ্গে মিশে গেল, তিনি তখন রাজ্জাক ভাইয়ের সঙ্গে আবার আওয়ামী লীগে ফিরে এলেন, আবার মন্ত্রী হলেন, এমপি হলেন। তারপর তিনি এখন বিএনপি রাজনীতি করেন। তো বিএনপি রাজনীতি করলে কতগুলো জিনিস সাধারণত অ্যাভয়েড করতে হয়, যেমন মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের মতো এরকম বয়ান দেওয়া যাবে না, শেখ মুজিবুর রহমান বলতে হবে, বঙ্গবন্ধু বলা যাবে না, ইতিহাসে আওয়ামী লীগের যে গৌরবময় অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো নিয়ে খুব হইহুল্লোড় করা যাবে না। আর একসময় আপনি আওয়ামী লীগ ছিলেন এই জিনিসটা ভুলে যেতে হবে। এই বিষয়গুলো জনাব ফজলুর রহমান সাহেব মানতে চান না। তিনি এখন জীবন সায়াহ্নে, তার বয়স প্রায় ৭৮ বছর হয়ে গেছে। ছেলেমেয়েরা সবাই অত্যন্ত মেধাবী, দেশের বাইরে ভালো ভালো পদ পদবিতে চাকরি করেন। তিনি এবং তার স্ত্রী দুজন সারাদিন একত্রে ঘুরে বেড়ান। তার যদি দোষ থাকে এই সমাজে, সেই একজন খুব বড় রাজনীতিবিদ। আমি তার কাছে জিজ্ঞাসা করছিলাম, বলেই ফেলি, কাজী ফিরোজ রশিদ সাহেব জাতীয় পার্টির নেতা, কিন্তু জাতীয় পার্টির নেতা নয়, মহান মুক্তিযোদ্ধা হিসেবে এদেশের কিংবদন্তির রাজনীতির ইতিহাস সৃষ্টিকারী হিসেবে যে কয়জন নেতার নামে বাংলায় আছে, তাদের এখন বর্তমান অবস্থা যতই থাকুক না কেন, আপনি শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করতে হবে। তাদের মধ্যে কাজী ফিরোজ রশিদ, জনাব মোস্তফা মহসিন মন্টু, তারপরে নায়ক সোহেল রানা, ওনাদের অনেক অনেক ভূমিকা আছে স্বাধীনতা পূর্ব বাংলায় এবং স্বাধীনতা পরবর্তী বাংলায়। আজকে আমরা এই নায়ক সোহেল রানাকে শুধুমাত্র সোহেল রানা হিসেবে জানি, কিন্তু তিনি অনেক বড় মাপের একজন রাজনৈতিক নেতা ছিলেন। এবং অবাক করা ব্যাপার হলো, আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে রাষ্ট্রপতি হিসেবে জানি। সোহেল রানা সাহেব যখন জহুরুল হলের ভিপি অথবা জিএস ছিলেন, তখন সেই আব্দুল হামিদ সাহেব তার একজন সাধারণ কর্মী ছিলেন। তো ঢাকা শহরের একসময় মোস্তফা মহসিন মন্টু, খসরু, সোহেল রানা, মানে তারাই পুরো ঢাকা শহরের নিয়ন্ত্রক ছিলেন। সেই তুলনায় অন্যান্য যে সমস্ত লোকের নাম ধাম শুনেন, মানে এরা গ্র্যান্ড লিডার অফ দ্য লিডার। এর পরবর্তী প্রজন্মে একজন মানুষ মাত্র এরকম গ্র্যান্ড লিডার হতে পেরেছিলেন, সেটা রাজনৈতিকভাবে নয়। সোহেল রানারা হলেন সোহেল রানা, তারপরে শেষে মোস্তফা মহসিন মন্টু, কাজী ফিরোজ রশিদ, তারা একসাথে অস্ত্র চালাতে পারতেন, মাস্তানিও করতেন, আবার রাজনীতিও করতেন এবং তাদের কোনো বদনাম ছিল না। কিন্তু আন্ডারওয়ার্ল্ডের যে কিংবদন্তি ডন, সেটা হেমায়েতুল্লাহ আরঙ্গ ছিলেন, কিন্তু রাজনীতিতে তিনি ওনাদের মতো এতটা জনপ্রিয় ছিলেন না। কিন্তু আন্ডারওয়ার্ল্ডে এখনও বাংলাদেশের ওইরকম গ্যাং লিডার এখন পর্যন্ত তৈরি হয়নি। হেমায়েতুল্লাহ আরঙ্গ, সবাই যাকে নেতাদের নেতা তিনি ছিলেন সে জগতে, সেটা চাকুমহি মানে যারাই বলেন না কেন, সবাই তার কাছে মাথা নোয়াত, অনেকটা দাউদ ইব্রাহিমের মতো। তো কাজী ফিরোজ রশিদ রাজনৈতিক জীবনে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারপরে ভিপি হয়েছেন, জিএস হয়েছেন, সব কিছু। তিনি যে বলছিলেন ফজলুর রহমান সম্পর্কে, আমি বললাম যে ফজলুর ভাই কেমন মানুষ? তিনি বললেন যে ও সব ভালো, যদি মন্দ কিছু ধরো, ও সারাক্ষণ সব জায়গায় শুধু ওর স্ত্রীকে নিয়ে ঘোরাফেরা করে,
কোর্টে দুজনে একসাথে যায়, একসাথে খায়, টকশোতে একসাথে যায়, একসাথে খায়। এটা শুধু যদি তুমি ত্রুটি ধরো, এছাড়া ওর জীবন অন্য কোনো ত্রুটি নেই। আপনি বুঝতে পারেন যে একটা মানুষ কতটা সহজ সরল এবং স্বাভাবিক, যে জীবনের এই জায়গাতে এসে তার স্ত্রী তার জীবন সঙ্গী। যাই হোক, এখন সেই ফজলুর রহমান ইদানিং খুব চমৎকার করে কথা বলছেন, ন্যায়নিষ্ঠ কথা বলছেন এবং সকল পক্ষের হয়ে তিনি কথা বলছেন। এবং তিনি একটা টকশোতে এসে একেবারে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন। এখন যে রাজাকারের বাচ্চা বলার জন্য বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কপাল পুড়েছে, শেখ হাসিনার কপাল পুড়েছে, এখন সেই একই ধারাবাহিকতায় যেন ফজলুর রহমানের কি কপাল পুড়বে? বিভিন্ন জায়গাতে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে, তার প্রতি আক্রমণ করা হবে, তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে, তার বাসা ঘেরাও করা হচ্ছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সেই দিন আর এই দিন নয়। এখন বাংলাদেশে সেই জুলাই আগস্টের সেই প্রেক্ষাপট নেই। এখন কাউকে রাজাকারের বাচ্চা বললে বা রাজাকার বললে সমাজ ফুঁসে উঠবে এবং তার পক্ষে লোকজন দাঁড়াবে, এই অবস্থা এখন আর নেই। এখন যারা, যাকে বলা হয় দুর্নামের শিকার হচ্ছেন, বদনামের শিকার হচ্ছেন, তাদেরকে যদি রাজাকার বাদ দিয়ে কেউ হালাকু খান বলে, চেঙ্গিস খান বলে, মির্জাফর বলে, এমনকি তাদেরকে যদি বাস্টার্ড বলে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে পিনাকি ভট্টাচার্যের বক্তব্য। এই বক্তব্যটি নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।